আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমাদের অনলাইন ক্লাস কোর্সের ৭ নম্বর লেকচার। তো এই লেকচারে আসলে আমরা যেহেতু কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমের মধ্যে ছিলাম, তো সেই ম্যাথমেটিক্যাল প্রবলেমের ধারাবাহিকতায় আমরা আজকে হিসাব বিজ্ঞান যে পার্টটা আছে আমাদের, তো এই হিসাব বিজ্ঞান পার্টটা আমরা আজকে শুরু করব। যেহেতু ম্যাথমেটিক্যাল পার্টটা আমরা একটু আগে শুরু করতে যাচ্ছি, যে কারণ হচ্ছে আপনারা একটু প্র্যাকটিসের জন্য ভালো মতো সময় পান। তো প্র্যাকটিস একটু ভালো মতো করতে পারলেই আপনারা সেই ক্ষেত্রে একটু ভালো রেজাল্ট করতে পারবেন, আমরা আশা করি আর কি। তো সেই জায়গা থেকে আজকে আমরা মূলত হচ্ছে গিয়ে হিসাব বিজ্ঞান পার্টটা আমরা আজকে কভার করব বলতে, হিসাব বিজ্ঞান এই টোটাল বিষয়টাই যেহেতু আমাদের সিলেবাসের একটা পার্ট। তো এই পার্টটা আমরা আমাদের একেবারে প্রথম ক্লাসে আমরা বলেছিলাম এর জন্য 3টা ক্লাস বরাদ্দ থাকবে। তো এই 3টা ক্লাসই আমরা এই হিসাব বিজ্ঞানের উপরে নিব। হিসাব বিজ্ঞানের একেবারে শুরুর থেকে আসলে আমরা শেখার মতো তেমন কিছুই নাই। আমরা শিখব হচ্ছে হিসাব বিজ্ঞান পার্টটা শুধুমাত্র পরীক্ষায় যে অংশটা আসে সেই অংশটাকে কিভাবে আমরা ক্যাপচার করতে পারি, শুধু এই জায়গাটাই শিখব। যদিও হিসাব বিজ্ঞানের একেবারেই বেসিক কিছু ধারণা আছে। বেসিক ধারণা হচ্ছে হিসাব বিজ্ঞানের বেসিক কিছু ধারণা আছে, যেটা আমরা হচ্ছে গিয়ে পরবর্তীতে করতে করতে বা হচ্ছে গিয়ে আমরা দেখতে দেখতে সেই জায়গাগুলো কভার হয়ে যাবে। তো সেই জায়গা থেকে যদি আমরা দেখি যে আমরা আসলে হিসাব বিজ্ঞানের কোন কোন পার্ট বা কোন কোন এরিয়াগুলো আমাদের বিগত বছরের কোশ্চেনগুলোতে এসেছে, তো বিগত প্রশ্নের কাঠামোর উপরে ভিত্তি করে যদি আমরা টপিক নির্ধারণ করি, তো সেই টপিকের এরিয়াতে যদি আমরা দেখি, প্রথমত আমাদের কস্ট অফ গুড সোল্ড, দ্যাট মিন্স বিক্রিত পণ্যের ব্যয় সংক্রান্ত একটা সমস্যা বা বিভিন্ন সমস্যা সেটা এসেছে। রেওয়া মিল বা ট্রায়াল ব্যালেন্স প্রস্তুতকরণ সংক্রান্ত সমস্যায় বিগত বছরে এসেছে। ইনকাম স্টেটমেন্ট এবং ফিনান্সিয়াল পজিশন, দ্যাট মিন্স প্রফিট অ্যান্ড লস, এবং হচ্ছে গিয়ে ব্যালেন্স শিট। আমরা যদি ব্যালেন্স শিটের কথা বলি, আমরা আগের নামে ব্যালেন্স শিট জানতাম, তো এখন যেটা হচ্ছে ফিনান্সিয়াল পজিশন স্টেটমেন্ট। একটা হচ্ছে ফিনান্সিয়াল পারফরমেন্স স্টেটমেন্ট, দ্যাট মিন্স ইনকাম স্টেটমেন্ট যেটা, বা হচ্ছে গিয়ে আয় ব্যয়, যে এরিয়াটাকে আয় এবং ব্যয়ের এরিয়াতে যে নেট লাভ বা লসের পোর্শনটা যেটাতে বের হয়, সেটা হচ্ছে বিশদ আয় বিবরণী ও আর্থিক ব্যবস্থার বিবরণী সংক্রান্ত সমস্যাটা এসেছে। আর একটা কোশ্চেন ছিল, যেমন 2024-এর কোশ্চেন এটা ছিল, সেটা হচ্ছে যে কিছু জিপি মার্জিন, নেট প্রফিট মার্জিন, অপারেটিং প্রফিট মার্জিন, অথবা হচ্ছে নেট অ্যাসেট টার্নওভার, মানে এই ধরনের কিছু প্রফিটেবিলিটি রেশিও হতে পারে, সলভেন্সি রেশিও হতে পারে, ইনভেন্টরি টার্নওভার রেশিও হতে পারে, যে ইনভেন্টরি কতদিন, এই রেশিওগুলোর উপরে নির্ভর করেও কিছু কোশ্চেন ছিল। তো এই 4টা টপিকের উপরে ভিত্তি করে আমরা মূলত এই 4টা টপিকের উপরেই পড়বো। এই 4টা টপিকের উপরে পড়তে গেলেই আমরা মোটামুটি অ্যাকাউন্টিংয়ের বেসিক জানা এবং এ দিয়ে মিনিমাম যে স্টেটমেন্টটা প্রিপেয়ার করা, যেটা ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট, এই দুটা যে প্রিপেয়ার করা, সেটা আমরা প্রিপেয়ার করতে পারবো। তো সেই জায়গা থেকে যদি আমরা দেখি যে আমরা বিক্রিত পণ্যের ব্যয়, দ্যাট মিন্স আমাদের প্রথম যে টপিকটা আছে সেটা হচ্ছে যে বিক্রিত পণ্যের ব্যয় এবং হচ্ছে বিক্রিত পণ্যের খরচ, দুইটাই একটু কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার্ড এবং কস্ট অফ গুড সোল্ড, এই সংক্রান্ত আমরা কিছু সমস্যা এবং হচ্ছে গিয়ে এটা আসলে কিভাবে করে, তো সেই জায়গাটা যদি আমরা শুরুতে একটু দেখি। এখানে আমি দেওয়ার চেষ্টা করেছি যে সংক্ষিপ্ত বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী। আসলে বিক্রিত পণ্য মানে কস্ট অফ গুডস সোল্ড আসলে কিভাবে বের করে। আমাদের তো কোশ্চেন আসবে কস্ট অফ গুডস সোল্ড কত সেটা বের করে দিতে, মানে বিক্রিত পণ্যের ব্যয় কত সেটা বের করে দিতে। তো সেই ক্ষেত্রে যদি আমরা দেখি যে এখানে মূলত যে বিষয়গুলো কস্ট অফ গুডস সোল্ডের জন্য প্রয়োজন, সেটা হচ্ছে বিগিনিং ইনভেন্টরি, পারচেজ এবং ক্লোজিং ইনভেন্টরি। এই 3টা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট। যে বিগিনিং ইনভেন্টরি মানে প্রারম্ভিক মজুত পণ্য, আমি বাংলাটা একটু কম পারি, আমি এই জন্য পাশে ইংরেজিটা রেখেছি, যে আপনারা যদি বাংলাতে বুঝেন তাহলে বাংলাতে করবেন, আর ইংরেজিতেই আমি আসলে মূলত এই হিসাব বিজ্ঞানের পুরো টপিকটা আমি ইংরেজিতেই চেষ্টা করব।
তো বিগিনিং ইনভেন্টরি অ্যান্ড সেই সাথে হচ্ছে গিয়ে বিগিনিং ইনভেন্টরির সঙ্গে যদি আমি পারচেসকে যোগ করি এবং সেখান থেকে যদি আমি ক্লোজিং ইনভেন্টরি বিয়োগ করি তাহলেই আমি কস্ট অফ গুডস সোল্ড পাই। একেবারে শর্ট সামারি যদি হয় তাহলে এই তিনটা জিনিস থাকতেই হবে। এই তিনটা জিনিস হয়তো থাকতেও পারে, অনেক সময় নাও থাকতে পারে। যে বিগিনিং ইনভেন্টরি নাই, আমি কোম্পানি রানই করছি এই মাত্র, তো আমার বিগিনিং ইনভেন্টরি থাকবে না। অথবা হচ্ছে গিয়ে কি যে আমার ক্লোজিং ইনভেন্টরি নাই, কারণ হচ্ছে গিয়ে কি আমি প্রতি বছরের মালামাল প্রতি বছরই আমি সেল করে দিই, আমার কাছে কোনো মজুদ পণ্য থাকে না, আমার কাছে কোনো এন্ডিং ইনভেন্টরি থাকে না, তাহলে এন্ডিং ইনভেন্টরি নাও থাকতে পারে। পারচেস অবশ্যই থাকবে যদি আপনি আপনার এটা কি ম্যানুফ্যাকচারিং কোনো কোম্পানি বা আপনি যদি ট্রেডিং বিজনেসও করেন সেক্ষেত্রেও আপনার হচ্ছে গিয়ে মালামাল কিনে এবং বিক্রি করা, সেই মালামাল কেনাটাই হচ্ছে পারচেস। তো আপনাকে এই তিনটা জিনিস আপনাকে থাকতে হবে। তো একেবারে সংক্ষিপ্ত কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্টের মধ্যে যদি আমরা দেখি, বিগিনিং ইনভেন্টরি প্লাস পারচেস প্লাস হচ্ছে ফ্রেট ইন। আচ্ছা, এই ফ্রেট ইন হচ্ছে যে আমি পারচেস করার সময় যে আমি গাড়ি ভাড়াটা দিয়ে নিয়ে আসি, আমি যখন কোনো কিছু পারচেস করি তখন যে আমি গাড়ি ভাড়াটা দিয়ে যে আমার মালামালটা আমার ফ্যাক্টরি পর্যন্ত নিয়ে আসি অথবা আমার কোম্পানি অথবা আমার দোকান পর্যন্ত নিয়ে আসি, সেটাই হচ্ছে ফ্রেট ইন। আচ্ছা, পারচেস রিটার্ন, যদি আমি কোনো মালামাল কিনলাম সেই মালামালটা হঠাৎ করে প্রবলেমে ডিফেক্ট দেখা দিয়েছে, তো ডিফেক্ট দিলে কি করি আমরা, সেই মালামালটাকে ফেরত নিয়ে যেতে বলি কোম্পানিকে। তো এই পারচেস রিটার্নটা হচ্ছে মাইনাস হবে। তাহলে আমরা কি পাবো, কস্ট অফ অ্যাভেলেবেল ফর সেল। তার মানে আমি বিক্রয়ের জন্য পণ্য রেডি হবে, এখনো বিক্রয় হয় না, বিক্রয়ের জন্য যে গুডস অ্যাভেলেবেল হবে, যে আপনি এই পণ্যটা আপনার বিক্রয় করার জন্য অ্যাভেলেবেল, মানে আপনার দোকানে তখন আপনার শোরুমে এটা সাজানো, দিস ইজ গুডস অ্যাভেলেবেল ফর সেল। এইটার থেকে যদি আমরা এন্ডিং ইনভেন্টরিটা বিয়োগ করি, যে আমার গত মাসে বা গত বছর যে আমার হচ্ছে গিয়ে ইনভেন্টরিতে কত কত ছিল, এই ইনভেন্টরিটা যদি আমি বিয়োগ করি তাহলেই আমি এই মাসের বা এই বছরের কস্ট অফ গুডস সোল্ড, এই কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্টটা অবশ্যই একটা সময়ের মধ্যে হতে হবে। এটা হতে পারে এই মাসের, হতে পারে 6 মাসের, হতে পারে 9 মাসের, হতে পারে 1 বছরের। কারণ ইনকাম স্টেটমেন্টের মধ্যে কস্ট অফ গুডস সোল্ড একটা পার্ট, যেটা প্রতি বছর বছর আসলে হিসাব করা হয়। তো কস্ট অফ গুডস সোল্ড হিসাব করার জন্য আপনাকে বিগিনিং ইনভেন্টরি প্লাস পারচেজ প্লাস ফ্রেট ইন মাইনাস পারচেজ রিটার্ন মাইনাস এন্ডিং ইনভেন্টরি, যদি এইগুলো আমরা করি তাহলেই কস্ট অফ গুডস সোল্ড পাই, একেবারে শর্ট সামারি হিসাবে। এবার আমরা একটু ব্রড সামারিতে যাব, যে আসলে এর মধ্যে সর্বোচ্চ কি কি খরচগুলো থাকতে পারে বা কি কি খরচ যোগ করতে হতে পারে, বিয়োগ করতে হতে পারে, যাতে আমরা কস্ট অফ গুডস সোল্ড পাই। এখানে আমি একটা লিস্ট দিয়ে দিয়েছি, একেবারে পুরো বিক্রিত পণ্যের ব্যয়, এটা হচ্ছে বিশদ আকারে, যে ওপেনিং র মেটেরিয়াল প্লাস পারচেস মাইনাস ডিসকাউন্ট অন পারচেস মাইনাস রিটার্ন অফ পারচেস প্লাস ফ্রেট ইন প্লাস ক্যারিজ ইন। আচ্ছা, ফ্রেট ইন এবং ক্যারিজ ইনের মধ্যে পার্থক্য আছে। ফ্রেট ইন হচ্ছে গিয়ে আপনি যে গাড়ি ভাড়াটা দিয়ে নিয়ে আসলেন, আর ক্যারিজ ইন হচ্ছে গিয়ে কি যে এই মালামালটা আপনার গোডাউনে ঢুকানোর জন্য যে খরচটা হইলো, দ্যাট মিনস গোডাউনে ঢুকানোর জন্য আমি যদি কোনো লেবার চার্জ দিয়ে থাকি, তো সেই লেবারটা হচ্ছে ক্যারিজ ইন। তো হ্যাঁ, আর এখানে ফ্রেট ইনের ক্ষেত্রে আর একটা সুন্দর জিনিস এবং ক্যারিজিনের ক্ষেত্রে আরও একটা সুন্দর জিনিস আছে, সেটা হচ্ছে আমদানি শুল্ক। যদি আমরা শুল্কের কথায় আসি তাহলে আমদানি শুল্ক, যদিও আমি ওই ডিটেলে যাচ্ছি না, কারণ আমদানি শুল্ক এবং ক্রয় শুল্ক যদি বলি তাহলে এই আমদানি শুল্ক ক্রয় শুল্ক এগুলো হচ্ছে ভ্যাটের পার্ট, যে ভ্যাটের পার্টে আসলে আমরা এই মুহূর্তে আমরা এই এক্সামের জন্য আমরা পড়বো না। আমি বারবারই বলেছি যে আমি আমার এই এক্সামকে শুধুমাত্র ফোকাস করতেছি, এই এক্সামে যতটুকু আমার জানা দরকার ঠিক ততটুকুই আমি জানবো। যেমন আমার বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী, এই বিশদ বিবরণী আমার জানার এই মুহূর্তে কোনো প্রয়োজনই নেই, তারপরেও আমি আপনাদের স্বার্থে জাস্ট এটা দিয়ে রেখেছি, যে যদি আপনারা মনে করেন যে না আমরা একটু বিশদ বিবরণীটাও আসলে জানতে চাই, যে কস্ট অফ গুডস সোল্ডটা আসলে সম্পূর্ণরূপে কিভাবে আসে, তো আমি যেটা বলছিলাম, এখানে আপনার ওপেনিং র মেটেরিয়াল প্লাস পারচেস মাইনাস ডিসকাউন্ট অফ পারচেস মাইনাস রিটার্ন অন পারচেস প্লাস ফ্রেট ইন প্লাস ক্যারিজ ইন,
তাহলে ম্যাটেরিয়াল অ্যাভেলেবেল ফর ইউজ, তার মানে এখন আপনার কাছে হচ্ছে এই ম্যাটেরিয়ালটা তৈরি হলো, যে ম্যাটেরিয়ালটা দিয়ে আপনি প্রোডাক্ট তৈরি করতে পারবেন। এই টোটালটা যদি যোগ বিয়োগ করেন, যে টাকাটা হবে এই টাকাটা বা এই পণ্যটাই আপনার হচ্ছে ম্যাটেরিয়াল অ্যাভেলেবেল ফর ইউজ। এখান থেকে যখন র ম্যাটেরিয়াল এন্ডিংটা বাদ দিব, তাহলে হচ্ছে গিয়ে আমরা পেয়ে যাব ম্যাটেরিয়াল কনজিউমড, তার মানে আমার এই প্রোডাক্ট তৈরি করার জন্য যে যে ম্যাটেরিয়ালগুলো আমার কনজিউম করা লাগছে। এর সঙ্গে যদি আমি আমার ডিরেক্ট লেবার যোগ করি, যদি আমার ফ্যাক্টরি ওভারহেড কস্ট যদি যোগ করি, তাহলে এই দুইটা যদি আমি যোগ করি কার সঙ্গে, ম্যাটেরিয়াল কনজিউমডের সঙ্গে, ম্যাটেরিয়াল কনজিউমডের সঙ্গে যদি আমি ডিরেক্ট লেবার এবং ফ্যাক্টরি ওভারহেডকে যদি আমি যোগ করি, তাহলেই আমি পেয়ে যাব উৎপাদন ব্যয়, ম্যানুফ্যাকচারিং কস্ট, টোটাল ফ্যাক্টরি কস্ট, উৎপাদন ব্যয়, মোট কারখানা ব্যয়, যে নামই আসুক না কেন, দ্যাট মিনস ম্যানুফ্যাকচারিং কস্ট। তার মানে আমি আমার প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং কস্ট, একটা প্রোডাক্টের কারখানায় যে কস্টটা হয়, কারখানায় যেটা তৈরি হইতে যে কস্টটা হয়, সেই কস্টটাই হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্ট। তাহলে আমি একটা আমার পণ্যের ম্যানুফ্যাকচারিং কস্ট পেতে গেলে আমাকে এই আইটেমগুলো যোগ বা বিয়োগ করে আমাকে ম্যানুফ্যাকচারিং কস্টে আসতে হবে। দেন এই ম্যানুফ্যাকচারিং কস্টের সঙ্গে যদি ওপেনিং ডব্লিউআইপি মানে ওপেনিং ওয়ার্ক ওয়ার্ক ইন প্রোগ্রেস, ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস এবং মাইনাস যদি করি এন্ডিং ওয়ার্ক ইন প্রোগ্রেস, তাহলেই আমি পেয়ে যাব কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার। আপনি এখানে যদি খেয়াল করে দেখেন যে ব্লু কালারের কতগুলো লাইন করে দেয়া আছে, ব্লু কালার, তো এই ব্লু কালারের লাইনগুলোকে আপনি এক একটা পয়েন্ট বা একটা নোট হিসাবে নিতে পারেন। প্রথমটা ছিল ম্যাটেরিয়াল অ্যাভেলেবেল ফর ইউজ, দেন ছিল ম্যাটেরিয়াল কনজিউমড, দেন ম্যানুফ্যাকচারিং কস্ট, দেন কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার্ড, এবং ফাইনালি আসবে কস্ট অফ গুড সোল্ড। এই এই ছয়টা ভাগে হচ্ছে গিয়ে আপনার কস্ট অফ গুড সোল্ডটা আসলে মূলত তৈরি হয় একটা ফ্যাক্টরিতে। মানে এইটা করা হয়, এই জিনিসটা আসলে মেনটেন করা হয় যে কোনো ফ্যাক্টরিতে যেখানে প্রোডাকশন হয়, যেখানে প্রোডাক্টটা তৈরি হয়। তো এর যেটা বলছিলাম যে ম্যানুফ্যাকচারিং কস্টের সঙ্গে যদি আমি ওপেনিং ডব্লিউআইপি এবং ক্লোজিং ডব্লিউআইপি যোগ এবং বিয়োগ করি, তাহলেই কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার্ড হবে। দ্যাট মিনস উৎপাদিত পণ্যের ব্যয়, উৎপাদিত পণ্যের ব্যয়, একটা হচ্ছে উৎপাদন ব্যয় আর একটা হচ্ছে উৎপাদিত পণ্যের ব্যয়, দুইটার মধ্যে পার্থক্য আছে। একটা হচ্ছে উৎপাদন ব্যয় মানে এক ইউনিটের উৎপাদন ব্যয় কত, আর উৎপাদিত পণ্যের ব্যয় মানে হচ্ছে সামগ্রিকভাবে আমার যত পণ্য উৎপাদন হইল তার ব্যয় কত। এইটা আপনাদের একটু ভালো মাথায় রাখতে হবে। উৎপাদন ব্যয় হচ্ছে এক ইউনিটের জন্য, আর উৎপাদিত পণ্যের ব্যয়, দ্যাট কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার্ড যখন আমি বলে ফেলবো, তখন হয়ে যাবে যে এই ফ্যাক্টরিতে যত পণ্য এই সময়ের মধ্যে, এই টাইম পিরিয়ডের মধ্যে যতগুলো পণ্য তৈরি হয়েছে তার ব্যয় চলে আসবে। দেন সেখান থেকে যদি আমি ওপেনিং ফিনিশ গুডস যোগ করি এবং ক্লোজিং ফিনিশ গুডস যদি আমি বিয়োগ দেই, তাহলেই আমি কস্ট অফ গুডস সোল্ড, দ্যাট মিনস আমি যে পণ্যগুলো বিক্রয় করেছি তার কস্ট বা তার ব্যয় কত সেটা আমরা পেয়ে যাব। এটা হচ্ছে একটা ডিটেলড আপনার হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট, যেটা আমি চেষ্টা করলাম আপনাদেরকে বোঝানোর জন্য। তো আশা করি সকলেই বুঝেছেন। তো এই দুইটার উপরেই নির্ভর করেই আমরা মূলত অঙ্কগুলো করব। আমরা কিছু দুইটা অঙ্ক করার চেষ্টা করব এবং আপনাদের একটা হোমওয়ার্কও আছে, সেই হোমওয়ার্কটাও আমি আপনাদেরকে দিয়ে দিব গ্রুপে। তো এই গ্রুপ থেকে আপনারা হোমওয়ার্কটা একটু করবেন, বিশেষ করে এই হোমওয়ার্কগুলো একটু প্রয়োজন। আমি আবারও বলতেছি, হিসাব বিজ্ঞানের ক্লাস আপনারা যদি কেউ মিস দেন, তাহলে আপনারা ভিডিও দেখে খুব বেশি পরিমাণ আসলে শিখতে পারবেন কিনা জানি না, কারণ ভিডিওতে আসলে ওই কনসেন্ট্রেশনটা করা যায় না যেটা হচ্ছে ডিরেক্ট ক্লাসে আসলে ওই কনসেন্ট্রেশনটা থাকে। তো সেই জায়গা থেকে আপনারা অ্যাটলিস্ট সময় করে হলেও আপনারা এই হিসাব বিজ্ঞানের ক্লাসগুলো আসলে করবেন। মাত্র 3টা ক্লাস, আমি আপনাদেরকে প্রয়োজনে 2 দিন আগে এখন থেকে টাইম দিব, যে 2 দিন আগে আপনাদেরকে বলে দেবো, যাতে আপনারা হচ্ছে গিয়ে কি যে সেই সময় অনুযায়ী আপনারা থাকতে পারেন। তো আমরা যেটা বলছিলাম যে আমরা কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্টের বা কস্ট অফ গুডস সোল্ড বিক্রিত পণ্যের ব্যয় বিবরণীর হচ্ছে কি অঙ্ক দেখব। যদি আমরা প্রথম কোশ্চেনটা যদি আমরা দেখি, যে এই কোশ্চেনটা একেবারেই কাছাকাছি আমাদের 2024 সালের কোশ্চেন। আমি এটাকে আনার চেষ্টা করেছি এই জন্য যে 2024 সালেও এই ধরনের কোশ্চেন ছিল। তো এখানেও যদি আমরা দেখি যে একেবারেই যেটা আমি বলেছিলাম কস্ট অফ গুডস সোল্ডের ক্ষেত্রে, যে ওপেনিং ইনভেন্টরি প্লাস নিট ক্রয় বা হচ্ছে গিয়ে পারচেজ
প্লাস হচ্ছে গিয়ে প্রত্যক্ষ খরচ, দ্যাট মিন্স আমি যেটা বলেছিলাম যে পারচেস করার সময় যে আমার যে খরচগুলো হয়, পারচেস করার সময় আমার যে খরচগুলো হয়, ইনভেন্টরিটা আমাদের গোডাউন পর্যন্ত আসার জন্য। তো ইনভেন্টরিটা আমাদের গোডাউনে আসার জন্য যে খরচগুলো আসলে করা হয়, এই খরচগুলো হচ্ছে প্রত্যক্ষ খরচ। দ্যাট মিন্স পারচেসকে আপনি আরও এডিশনালি অতিরিক্ত আরও কিছু যোগ করতে হয় পারচেজের সঙ্গে। তো সেইটাই হচ্ছে যে যোগ করতে হবে প্রারম্ভিক মজুদ, দ্যাট মিন্স ওপেনিং ইনভেন্টরি, প্লাস হচ্ছে গিয়ে মানে বিকৃত পণ্যের ব্যয়ের আমি একটু সূত্রটা আবারও আপনাদের মনে করাই দিচ্ছি বা পাশে আমি এনে রেখেছি, যে আপনারা যাতে এইটা দেখে আপনারা অঙ্কটা করতে পারেন। আপনারা সমাধানটাকে প্রয়োজনে আপনারা অমিট করে রাখবেন বা আপনারা কোনো কিছু দিয়ে ঢেকে রাখবেন, ঢেকে রেখে আপনারা অঙ্কটা প্র্যাকটিস করবেন। যদি একবার বা দুইবার যখন প্র্যাকটিস করবেন তখন আপনাদের এটা মনে হয়ে যাবে। প্রথম সূত্রটা হচ্ছে ওপেনিং ইনভেন্টরি প্লাস পারচেজ প্লাস আদার কস্ট হুইচ উইল বি অ্যাফেক্টেড টু পারচেজ, যেগুলো পারচেজকে অ্যাফেক্ট করে সেইগুলোই হচ্ছে প্রত্যক্ষ খরচ, এবং মাইনাস করব ক্লোজিং ইনভেন্টরি। তো আমরা যদি এখানে কোশ্চেনটা দেখি যে 1/7/2024 তারিখে প্রারম্ভিক মজুদ বা ওপেনিং ইনভেন্টরি ছিল 80,000 টাকা। ওকে, 24-25 আয় বর্ষে নিট ক্রয় হচ্ছে 9,55,000 টাকা। দ্যাট মিনস আমরা ওপেনিং ইনভেন্টরি পেয়েছি, পারচেজ পেয়েছি। আচ্ছা, অন্তর্মুখী পরিবহন, দ্যাট মিনস আমি ফ্রেট ইন পেয়েছি। আমি আবারও বলেছিলাম যে অন্তর্মুখী পরিবহন বা ফ্রেট ইন পেয়েছি 40,000 টাকা, যেটা যোগ হবে। মজুরি ও বেতন, যেটা আমি বলেছিলাম যে ডিরেক্ট কস্টও এখানে থাকতে পারে। মজুরি ও বেতন বলতে আসলে এখানে মজুরিই বোঝানো হবে, মজুরি ও বেতনটা ওইভাবে না, মজুরি। দ্যাট মিনস এই পারচেস করে আনার পরে এগুলো আপনার গোডাউনে পৌঁছাতে আপনার যে লেবার কস্ট হয়, মানে পারচেস করে আনার পরে এই পারচেসটা গোডাউনে পৌঁছাতে যে লেবার কস্ট, এটা কিন্তু জেনারেল লেবার কস্ট না, যে অন্যান্য প্রোডাকশনের ক্ষেত্রে যে লেবার কস্ট সেটা না। এটা শুধুমাত্রই পারচেসকে ইনভেন্টরির স্টোরে নেয়ার জন্য যে মজুরিটা দেয়া হয় লেবারদের, সেইটাই হচ্ছে আপনার এখানকার মজুরি। তো এই মজুরি এরপরে যদি আমরা দেখি যে 30/6/2025 তারিখে, তার মানে 1/7/2024 তারিখে, দেখেন বছরের শুরুতে ওপেনিং ইনভেন্টরি এবং বছরের শেষে হচ্ছে ক্লোজিং ইনভেন্টরি। তো ক্লোজিং ইনভেন্টরি বলতেছে যে 1,10,000 টাকা হলে বিকৃত পণ্যের ব্যয় বা সিওজিএস গণনা করো। তো সিওজিএস তাহলে আমাদের সোজা, একেবারেই সোজা হিসাব যদি আমরা দেখি যে 80,000 প্লাস হচ্ছে গিয়ে 9,50,000, 80 প্লাস 950 প্লাস 40 প্লাস 70 মাইনাস হচ্ছে 110, দ্যাট মিনস 10,30,000 টাকা হচ্ছে কি আমার বিকৃত পণ্যের ব্যয়। আমরা যদি উত্তরে দেখি যে হ্যাঁ সেটাই আছে, 10,30,000 টাকাই আমাদের উৎপাদন বিকৃত পণ্যের ব্যয় এখানে দেয়া আছে। তো এরপরে যদি আমরা দেখি যে আমাদের কোশ্চেন, আমাদের দ্বিতীয় কোশ্চেনটা এখানে দেয়া আছে। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে গিয়ে একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের 2023-24 আয় বর্ষের কিছু তথ্য নিচে দেয়া হলো। আচ্ছা, আয় বর্ষের তথ্যগুলো কি কি আছে? তথ্যগুলো আছে প্রারম্ভিক কাঁচামাল, যেটা হচ্ছে ওপেনিং ইনভেন্টরি, আবার কাঁচামাল ক্রয়, দ্যাট মিনস পারচেজ, ক্রয় পরিবহন, দ্যাট মিনস ফ্রেট ইন দেয়া আছে। আচ্ছা, প্রত্যক্ষ মজুরি, যেটার কথা আমি আচ্ছা, প্রত্যক্ষ মজুরি যদি আপনাকে বলে তাহলে প্রত্যক্ষ মজুরি আছে কত? 90,000। আচ্ছা, কারখানার উপরি ব্যয়, আচ্ছা কারখানার উপরি ব্যয় মানেই হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড। আমি ইংলিশে একটু ভালো বুঝি, বাংলাটা বললে আমি আসলে সেই অনুযায়ী এটা এটার ইম্প্যাক্টটা কি হবে, অথবা এটা দিয়ে আসলে কি কাজ করা হবে, বা এটা কোন ক্ষেত্রে আসলে ব্যবহার করা হবে, তো এই জায়গাটা আমি বুঝতে একটু আমার কষ্ট হয়। যাই হোক, সমাপনী কাঁচামাল, দ্যাট মিনস এন্ডিং ইনভেন্টরি। যদি এন্ডিং ইনভেন্টরি হয় তাহলে আমাকে কি বলতেছে? কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার্ড বের করতে বলতেছে। আপনি কিন্তু এখানে খেয়াল করে দেখেন, এখানে প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্যের ব্যয় বলেছে, উৎপাদিত পণ্যের ব্যয়। এখানে কিন্তু আপনাকে কখনোই বলে নাই বিকৃত পণ্যের ব্যয়। দুইটা কিন্তু দুই জিনিস, একটা হচ্ছে উৎপাদিত পণ্যের ব্যয়, একটা হচ্ছে বিকৃত পণ্যের ব্যয়, মানে যেটা আমার বিক্রি করা হয়ে গেছে সেটার ব্যয় কত, আর একটা হচ্ছে গিয়ে কি যে আমি উৎপাদন করতে যে আমার আসলে খরচ কত, দ্যাট মিনস কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার।
তো আমি যদি দেখি যে আমার কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার বের করার জন্য আসলে আমাকে কি কি জিনিস লাগে, আমরা সাধারণত জানি যে আমাকে হচ্ছে গিয়ে ওপেনিং ইনভেন্টরি লাগবে, পারচেজ লাগবে, ক্রয় পরিবহন লাগবে, মজুরিও লাগবে, কারখানাও লাগবে, এন্ডিং ইনভেন্টরিও লাগবে। আচ্ছা, এন্ডিং ইনভেন্টরি কি এখানে লাগবে? আপনাদের আসলে কি মনে হয়? তো আমার কাছে মনে হচ্ছে এন্ডিং ইনভেন্টরি লাগার কথা না, যেহেতু কস্ট অফ গুড সোল্ড এখানে আসলে ইউজ হয় নাই, কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার। তারপরেও আমরা যদি একটু সমাধানটা যদি দেখি, হ্যাঁ, এন্ডিং ইনভেন্টরি তারা এখানে ইউজ করেছে। দ্যাট মিনস এন্ডিং ইনভেন্টরি না, এটা হচ্ছে সমাপনী কাঁচামাল। দ্যাট মিনস আপনার এখানে কিন্তু ইনভেন্টরিই নাই, এখানে আছে হচ্ছে প্রারম্ভিক কাঁচামাল। দ্যাট মিনস র ম্যাটেরিয়াল আছে। কাঁচামাল মানে হচ্ছে ওপেনিং র ম্যাটেরিয়াল আছে এবং ক্লোজিং র ম্যাটেরিয়াল আছে। যেহেতু এটা কাঁচামাল, এটা কিন্তু ইনভেন্টরি না। ইনভেন্টরি হওয়ার জন্য কিছু শর্ত আছে, বা হচ্ছে আপনাকে হচ্ছে পণ্য হতে, পণ্য যেটা সেটাই হচ্ছে ইনভেন্টরি আকারে আসবে। পণ্য পণ্য যদি না হয় তাহলে সেটা থাকে অতক্ষণ পর্যন্ত হচ্ছে কাঁচামাল। তাহলে আমরা প্রারম্ভিক কাঁচামাল মানে ওপেনিং র ম্যাটেরিয়াল আছে, এখানে কাঁচামাল পারচেজ আছে, ক্রয় পরিবহন আছে, ব্যবহারযোগ্য কাঁচামাল তাহলে কত আসলো সেটাও বের করে দেয়া আছে। আমি আপনাদেরকে সংখ্যা দেখার দিকে আসলে মূলত এখানে ইন্সপায়ার্ড করছি না। সংখ্যা যে কোনো কিছুই হতে পারে, এটা এই এই এরিয়াটা আপনারা ই করে ফেলেন, বাদ দিয়ে রাখেন। আপনারা মূলত বিশদ বিবরণ যে জায়গার যে এরিয়াটাতে যে কভার করতেছে, আপনারা এইটাকে হচ্ছে গিয়ে মনে করার চেষ্টা করেন। আমি কিন্তু আপনাদেরকে এখানে বারবারই বলতেছিলাম প্রারম্ভিক কাঁচামাল ওপেনিং ইনভেন্টরি, কিন্তু আসলে এটা কিন্তু ওপেনিং ইনভেন্টরি না, এটা হচ্ছে র ম্যাটেরিয়াল। হ্যাঁ, তো ওপেনিং র ম্যাটেরিয়াল, প্রারম্ভিক কাঁচামাল ওপেনিং র ম্যাটেরিয়াল। তাহলে ওপেনিং র ম্যাটেরিয়াল প্লাস হচ্ছে গিয়ে র ম্যাটেরিয়াল পারচেস প্লাস ক্রয় পরিবহন ফ্রেইটিন মাইনাস ক্লোজিং র ম্যাটেরিয়াল, এটা দেওয়ার পরে র ম্যাটেরিয়াল কনজিউমড আসবে, যে আপনি কতটুকু র ম্যাটেরিয়াল আপনি এবার কনজিউম করলেন। তো এর সঙ্গে যখন আমি আমার হচ্ছে গিয়ে ডিরেক্ট কস্ট বা হচ্ছে গিয়ে ডিরেক্ট লেবারকে যোগ করে দিব, তখন আমার এটার নাম হয়ে যাবে প্রাইম কস্ট বা মুখ্য ব্যয়। তো এই প্রাইম কস্টের সঙ্গে যখনই আমি আমার কারখানার উপরই ব্যয়, দ্যাট মিনস ফ্যাক্টরি ওভারহেডকে যোগ করে দিব, ফ্যাক্টরি ওভারহেড যোগ করার পরেই আসবে কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার্ড। এইটার জন্য ডিটেইলে আমরা এইখানে পাবো। আমরা যে এই ডিটেইল যেখানে ছিল, ডিটেইল কস্ট অফ গুড সোল্ড স্টেটমেন্টে যেখানে ছিল, এই জায়গাতে আমরা শেষের থেকে 1 2 5 নাম্বার লাইনে যদি আমরা দিকে তাকাই, উৎপাদিত পণ্যের ব্যয় কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার। এখানে শুধুমাত্র একটা জিনিসই ছিল না, সেটা হচ্ছে ডব্লিউআইপি ছিল না, ওয়ার্ক ইন প্রোগ্রেস, সেটা ছিল না। ওয়ার্ক ইন প্রোগ্রেস মানে হচ্ছে আপনার চলতি কার্য, প্রারম্ভিক চলতি কার্য এবং সমাপনী চলতি কার্য। এই দুটা জিনিস এখানে ছিল না, যে ডব্লিউআইপিটা ছিল না, এইটুকুই এখানে কম ছিল। যেখানে আমার এখানে ওই ফ্যাক্টরি ওভারহেডের পরে আমাকে দুইটা ডব্লিউআইপি যোগ বা বিয়োগ করে হচ্ছে কস্ট অফ গুড সোল্ড, কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার করতে হয়। তো আমরা প্রথমটা দেখলাম হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, আর দ্বিতীয়টা আমরা দেখলাম উৎপাদিত পণ্যের ব্যয় মানে কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার, আর একটা ছিল কস্ট অফ গুড সোল্ড। তো এই দুইটা যখন আমরা দেখলাম, তারপরে আমাদের এখানে একটা হোমওয়ার্ক আছে। প্রথমে আমাদের কাছে আছে হচ্ছে একটা খরচ, যদি আমরা একবার একটু জাস্ট পড়ে দিব, আপনারা একটু পড়বেন, বাস আমরা একটু পড়ে দেই। এখানে প্রারম্ভিক মজুদ পণ্য দেয়া আছে, কাঁচামাল ক্রয় দেয়া আছে, অন্তর্মুখী পরিবহন দেয়া আছে, কারখানার বিদ্যুৎ খরচ দেয়া আছে বছরের শেষ ভাগে। আচ্ছা, এই যে কারখানার বিদ্যুৎ খরচ, এর আগ পর্যন্ত কিন্তু আমরা এটা পাই নাই। তাহলে কারখানার বিদ্যুৎ খরচটা কোথায় যাবে? কারখানার বিদ্যুৎ খরচটা ফ্যাক্টরি ওভারহেডে যাবে। বছরের শেষ ভাগে 10,000 টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়, যা ক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। এটা একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছে ওনারা, যে বছরের শেষ ভাগে আপনি দেখলেন যে আপনার 10,000 টাকার পণ্য আগুনে বিনষ্ট যে হয়েছিল আপনার এই আয় বর্ষের মধ্যে, যে আপনার যে টোটাল প্রারম্ভিক মজুদ বলেন, পারচেজ বলেন, হ্যাঁ,
দেন হচ্ছে সমাপনী মজুদ, যেটা আপনি আপনার পণ্য বলেন, এই টোটাল পণ্যগুলোর মধ্যে 10,000 টাকার পণ্য আপনার নষ্ট হয়ে গিয়েছিল। তো এই নষ্ট হয়ে যাওয়া পণ্যটাই আপনার যা ক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে, তার মানে আপনার যে এই যে ক্রয়, যেটা কাঁচামাল ক্রয় বলি অথবা হচ্ছে গিয়ে আপনার ক্রয়, যেটা আপনার আমি যদি বলি, এই ক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত থাকার কারণে তো আপনারা যে কাজটা করবেন, এই টাকাটা আপনার ক্রয় থেকে বাদ দিতে পারেন, অথবা আপনারা এই টোটাল কস্ট অফ গুড সোল্ড করার আগে আপনারা হচ্ছে এই যখনই আপনারা প্রাইম কস্টটাকে কমপ্লিট করে ফেলবেন, দ্যাট মিনস কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার যখন আপনারা করবেন, কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার থেকে আপনার হচ্ছে গিয়ে এই 10,000 টাকা বাদ দিয়ে দিবেন। হ্যাঁ, অথবা আপনারা এন্ডিং ইনভেন্টরি যেটা আছে, এন্ডিং ইনভেন্টরি বাদ দেওয়ার আগে, সমাপনী মজুদ বাদ দেওয়ার আগে এটাকে আপনি মাইনাস ফিগারে দেখাবেন যে আগুনে বিনষ্ট হওয়া পণ্যের বা আগুনে বিনষ্ট হওয়া পণ্য, আপনারা এইটুকু এই নামেই লিখতে পারেন, আগুনে বিনষ্ট হওয়া পণ্য, এই নামে লিখে আপনারা 10,000 টাকা সেখান থেকে মাইনাস করে দিতে পারেন। তো এরপরে যেটা আছে, এই মজুদ পণ্যের মধ্যে আর একটা ইন্টারেস্টিং কথা যেটা বলেছে, যার মধ্যে 2,000 টাকার অব্যবহারযোগ্য পণ্য অন্তর্ভুক্ত আছে। আচ্ছা, 2,000 টাকা এমন আছে যে পণ্যটা আপনি আর এটা বিক্রি করতে পারবেন না, মানে আপনার এটার কোনো সেলভেজ ভ্যালুও নাই, মানে আপনি এটা বিক্রি করে যে কিছু টাকা যে আপনি পাবেন সেটারও আপনার সুযোগ নেই। তো সেই জায়গাতে আপনার হচ্ছে গিয়ে এই টাকাটাও আপনার সমাপনী মজুদকে সমাপনী মজুদ বের করে, দ্যাট মিনস আপনার 30,000 থেকে 2,000 টাকা বিয়োগ করে 2,500 টাকা করে আপনি হচ্ছে গিয়ে এখানে সমাপনী মজুদ পণ্য বিয়োগ করবেন, তারপরে আপনি সিওজিএস বের করতে পারবেন। এটা হচ্ছে আপনার প্রথমটার জন্য গেল। দ্বিতীয় প্রশ্ন ছিল হচ্ছে, একটি প্রতিষ্ঠানের আয় বর্ষে প্রারম্ভিক মজুদের একটা পরিমাণ দেওয়া আছে 30,000 টাকা, সমাপনী মজুদ 20,000 টাকা, মোট লাভ সে বলে দিচ্ছে, মোট লাভ আছে হচ্ছে গ্রস প্রফিট আছে, গ্রস প্রফিট কত? আচ্ছা, গ্রস প্রফিট বলতেছে হচ্ছে 4,00,000 টাকা। প্রতিষ্ঠানটি ব্যয়ের কস্টের উপর 25% লাভে পণ্য বিক্রয় করে। প্রতিষ্ঠানের নিট ক্রয়ের পরিমাণ এবং নিট বিক্রয়ের পরিমাণ বের কর। আচ্ছা, তার মানে আমার এখানে নেট সেলস বের করতে হবে। আপনাদেরকে যেটা বলে রাখি, আপনারা হচ্ছে গিয়ে মোটামুটি 15 মিনিট পরে যখন আমাদের এই কানেকশনটা চলে যাবে, তো আপনারা সেম লিঙ্কে আবার জয়েন করবেন, আমি সেম লিঙ্কে আবার ওপেন হয়ে আপনাদের সঙ্গে হচ্ছে গিয়ে নতুন ক্লাসটা শুরু করব। ধন্যবাদ। তো যেটা বলছিলাম যে প্রতিষ্ঠানের নিট ক্রয়ের পরিমাণ এবং নিট বিক্রয়ের পরিমাণ, দ্যাট মিনস আপনার পারচেস এবং সেলস, এই দুইটা জিনিস আমাকে এখানে লাগবে। তো এখানে একটু মজার ট্রিকি আছে এবং মজাও আছে, যে আপনাকে বলে দিছে যে গ্রস প্রফিট আছে, তাহলে গ্রস প্রফিটটা উনি করেন কিসের উপরে? কস্টের 25% লাভে, কস্টের 25%, দ্যাট মিনস তার যে কস্ট হয় তার 25% লাভ হলে সেটাই হচ্ছে আপনার গ্রস প্রফিট। আমাকে একটু ব্যাক ক্যালকুলেশন করে এই অঙ্কটা করতে হবে। তো এটাও আপনাদের জন্য একটু হোমওয়ার্ক থাকুক, আপনারা কিভাবে একটু ব্যাক ক্যালকুলেশন করবেন। আমি আবারও বলে দিই, গ্রস প্রফিটকে আপনার ব্যাকে নিয়ে যেতে হবে, হচ্ছে 75%-এ নিয়ে যেতে হবে। 75%-এ নিয়ে সেখান থেকে সমাপনী মজুদকে বাদ দিয়ে প্রারম্ভিক মজুদের এরিয়াতে বসে আপনার হচ্ছে গিয়ে টাকাটা বসায়, দেন যে বাকি যে জায়গাটা থাকে, যে সেলস থেকে কত বিয়োগ করলে আমার গ্রস প্রফিট 25%-এ হচ্ছে গিয়ে 4,00,000 টাকায় আসে, এই জায়গাটা আপনাকে ক্যালকুলেশন করতে হবে। তো 3 নাম্বার কোশ্চেন যদি আমরা দেখি, 3 নাম্বার কোশ্চেনে হচ্ছে গিয়ে, একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের হিসাব বই থেকে জানা গেল ব্যবহৃত কাঁচামাল 2.5 লাখ টাকা, প্রত্যক্ষ মজুরি হচ্ছে 1,80,000 টাকা, কারখানার উপরিব্যয় দ্যাট মিনস ফ্যাক্টরি ওভারহেড এটা হচ্ছে 90,000 টাকা, চলতি কার্যে এই যে ওয়ার্ক ইন প্রোগ্রেস প্রারম্ভিক দ্যাট মিনস ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস পাওয়া গেছে 20,000 টাকা, এবং সমাপনী ওয়ার্ক ইন প্রোগ্রেস পাওয়া গেছে 15,000 টাকা। তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ টাকা হচ্ছে, দ্যাট মিনস ওপেনিং ইনভেন্টরি হচ্ছে 40,000 টাকা, ক্লোজিং ইনভেন্টরি হচ্ছে 50,000 টাকা। তাহলে এটার উৎপাদন ব্যয় কস্ট অফ প্রোডাকশন
উৎপাদন ব্যয়, কথাগুলো একটু খেয়াল করবেন। আমি কিন্তু এটাকে বারবার বলার কারণ হচ্ছে আপনারা যাতে এটাকে মেমোরাইজ করতে পারেন। উৎপাদন ব্যয়, কস্ট অফ প্রোডাকশন, দ্যাট মিনস উৎপাদিত পণ্যের ব্যয় না, কিন্তু কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার্ড না, এটা হচ্ছে ফ্যাক্টরি কস্ট। দ্যাট মিনস আমরা যদি এখানে যদি আপনি দেখেন এই যে ম্যানুফ্যাকচারিং কস্ট, উৎপাদন ব্যয়, ম্যানুফ্যাকচারিং কস্ট, আপনারা এই লাইনটা খেয়াল করেন। আমি কিন্তু আপনাদেরকে এই বিশদ বিবরণীটা এই জন্যই দিয়েছি যাতে আপনারা হোমওয়ার্কে আপনাদের জন্য হচ্ছে খুব বেশি হেল্প করে। এই উৎপাদন ব্যয়টা আমরা এখন বের করতে বলেছে এবং বিকৃত পণ্যের ব্যয় সিওজিএস বের করতে বলেছে। ওকে, এটাও আপনারা বের করবেন, দেন এটা আপনাদের জন্য ইজি হয়ে যাবে। আপনারা ওই ফর্মটা লিখে শুধু খালি ফিগারগুলো তার জায়গায় বসায় দিবেন, দেখবেন আপনারা এই দুইটা হয়ে যাবে। তো 4 নম্বরে যেটা আমাদের কাছে আছে, 4 নম্বর কোশ্চেন যেটা হচ্ছে হোমওয়ার্ক যেটা আছে, নিট বিক্রয় দেয়া আছে, প্রারম্ভিক মজুদ দেয়া আছে, নিট ক্রয় দেয়া আছে, অলিখিত আন্তঃফেরত মানে বিক্রয় ফেরত, অলিখিত আন্তঃফেরত, তার মানে এটা কোনো লিখিত না। আমি আমার পণ্য আমার ব্রাঞ্চ অফিসকে বিক্রি করতে দিয়েছিলাম। দ্যাট মিনস আমার যদি পোশাকের বিজনেস হয়, আমরা বিভিন্ন জায়গাতে, ঢাকার মধ্যেই বিভিন্ন জায়গাতে আমরা হচ্ছে ব্রাঞ্চ অফিস থাকে, যে মহাখালীতে একটা, মোহাম্মদপুরে একটা, মিরপুরে একটা, গুলশানে একটা। তো আমরা এক ব্রাঞ্চ থেকে আর এক ব্রাঞ্চে দিয়েছিলাম যে ভাই আমার কাছে মালামালটা বেশি আছে, তুমি হচ্ছে গিয়ে বিক্রি করো। এখন সে বিক্রি করতে না পেরে আমার কাছে আবার ফেরত পাঠিয়ে দিয়েছে। তো সেই জায়গাতে হচ্ছে সেটাই হচ্ছে অলিখিত আন্তঃফেরত, মানে মানে একই কোম্পানির মধ্যে যদি কোনো ফেরত হয়, দিস ইজ আন্তঃফেরত। আচ্ছা, সেটা হচ্ছে বিক্রয় ফেরত। আমি যখন তাকে দিয়েছিলাম আমি কিন্তু ধরে নিয়েছিলাম যে ওটা সেল হবে, তাহলে নেট সেল থেকে এটা বিয়োগ যাবে। আচ্ছা যাই হোক, তাহলে হচ্ছে নিট বিক্রয়টার এখানে বের করতে হবে। সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য হচ্ছে ৬০,০০০ টাকা, কিন্তু এর মধ্যে ১০,০০০ টাকার পণ্য বর্তমান বাজার মূল্য ৪,০০০ টাকা, বাকি পণ্যের বাজার মূল্য ৬৫,০০০ টাকা। আচ্ছা, এখানে একটা খুব কঠিন একটা কথা বলছে, রক্ষণশীলতার নীতি অনুযায়ী সমাপনী মজুদের সঠিক মূল্য বের করো। আচ্ছা, সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য ৬০,০০০ টাকা আছে, তো সেই জায়গাতে আমার একটা ১০,০০০ টাকার পণ্যের দাম আছে এখন ৪,০০০ টাকা, আর বাকি পণ্যের বাজার মূল্য আবার আছে হচ্ছে গিয়ে ৬৫,০০০ টাকা। তো আমাকে যখনই আমার মজুদ পণ্যটা, আমরা যখন মজুদ পণ্য দ্যাট মিনস ইনভেন্টরিকে যখন আমরা কস্টকে মেজারমেন্ট করার জন্য আমাদের একটা ছোট্ট টুলস আছে অ্যাজ পার IS/IFRS অনুযায়ী, LCM, লোয়ার অফ কস্ট অর নেট রিয়েলাইজেবল ভ্যালু। লোয়ার অফ কস্ট হয় কস্টে সেটাকে মেজার করতে হবে, অথবা নেট রিয়েলাইজেবল ভ্যালুতে মেজার করতে হবে, হুইচ এভার ইজ লোয়ার। LCM, লোয়ার অফ কস্ট অর নেট রিয়েলাইজেবল ভ্যালু। তো এই ফর্মেই আমরা হচ্ছে গিয়ে কি যে আমরা সমাপনী মজুদ বা ইনভেন্টরির ক্লোজিং ইনভেন্টরি ভ্যালুটা আমরা মেজার করে থাকি অ্যাজ পার IS/IFRS অনুযায়ী, IS2 অনুযায়ী। IS2তে আমাদেরকে এটা প্রোভাইড করে। তো অ্যাজ পার, তাহলে আমরা যদি এখানে আমি আপনাদেরকে একটু করে মানে মুখে বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে সমাপনী ক্রয় মূল্য ছিল ৬০,০০০ টাকা, দ্যাট মিনস কস্ট ছিল ৬০,০০০ টাকা। আচ্ছা, এখন আমাদেরকে কস্ট আমরা একটা পেয়ে গেলাম যে ৬০,০০০ টাকা, আর একটা আমাকে খেয়াল করতে হবে কি, LCM, এম মানে হচ্ছে নেট রিয়েলাইজেবল ভ্যালু, তার মানে নেট রিয়েলাইজেবল ভ্যালু হচ্ছে এই মুহূর্তের বাজার মূল্য, তাহলে কত আছে? আচ্ছা, বাজার মূল্য আছে হচ্ছে ৬৫ আর ৪, যেহেতু ১০,০০০ টাকার একটা পণ্য, আপনার ৪,০০০ টাকা দাম আছে, আর অন্য যে অংশটা আছে তার ৬৫,০০০, দ্যাট মিনস আপনার ৬৯,০০০ টাকা আছে এই মুহূর্তে বাজার মূল্য আপনার ওই ৬০,০০০ টাকা ক্রয়ের। তাহলে রক্ষণশীলতার নীতি অনুযায়ী সমাপনী মজুদের সঠিক মূল্য হবে ক্রয় মূল্য, কারণ লোয়ার অফ কস্ট আর নেট রিয়েলাইজেবল ভ্যালু, যে নেট রিয়েলাইজেবল ভ্যালু অর লোয়ার অফ কস্ট, এই দুটার মধ্যে যেটা কম সেটাইকেই আমার ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু ধরতে হবে। তো এটা আমরা মোটামুটি আমরা বুঝে গেলাম। তো এইভাবেই আমরা আমাদের 4টা হোমওয়ার্কই আমরা করব। আমি আবারও বলতেছি যে আজকে যারা যারা এই ক্লাসে অংশগ্রহণ করছেন, অনুগ্রহ করে গ্রুপে আপনার হোমওয়ার্কটা সাবমিট করবেন, তাহলে আমি আপনাদের প্রোগ্রেসটা সম্পর্কে জানতে পারবো, এবং প্রোগ্রেস জানলেই আমি আমার পড়ানোর কোয়ালিটি বা এইটার এন ডেপথে আদৌ যাওয়ার প্রয়োজন আছে কিনা, না আপনারা বুঝেছেন, এই জায়গাটা আমি ক্লিয়ার থাকবো।
তো আমি আমার হোমওয়ার্কটা আপনাদের গ্রুপে, এই পেজটাই আমি গ্রুপে দিয়ে দিব আপনারা, এবং আমাদের পিডিএফটাও আপনারা পাবেন, ভিডিওটাও আমরা 2 দিনের মধ্যে চেষ্টা করব। আমাদের নেক্সট ক্লাস হবে হয় শুক্রবার অথবা শনিবার, যে কোনো একটা দিন হওয়ার চান্স আছে। মোস্ট প্রবাবলি শনিবার হওয়ার চান্সই বেশি, শুক্রবারে যেহেতু আমার কিছু কাজ থাকে, তো এই জন্য এই শুক্রবারে আমরা করব না। এবং আমরা সবথেকে বেশি ক্লাসগুলো আসলে আমরা করব হচ্ছে এই আমাদের ঈদের বন্ধের মধ্যে আমরা ট্রাই করব যে প্রত্যেক দিনই যদি আমরা পারি প্রত্যেক দিনই আমরা ক্লাস করতে, অথবা একদিন পর একদিন আমরা ক্লাস করার জন্য চেষ্টা করব। তো ওই জায়গাতে আমরা আমাদের যে ক্লাসগুলো আমরা শিডিউল মতো করতে পারি নাই সেইটাকে আমরা কভার করে নিব। তো এই ছিল মূলত আমাদের যে টপিক 1, দ্যাট মিন্স বিক্রিত পণ্যের ব্যয়, সিওজিএস, উৎপাদিত পণ্যের ব্যয়, সিওজিএম, কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার্ড, উৎপাদন ব্যয় বের করার যে হিসাব বিজ্ঞানের যে ছোট ছোট সূত্র দিয়ে যেটা করা, সেটাই আমরা চেষ্টা করলাম আপনাদেরকে বোঝানোর জন্য। তো আপনারা আশা করতেছি যে আপনারা পুরোটাই বুঝেছেন। তো এবং সেই অনুযায়ী আপনারা এই হোমওয়ার্কগুলো হচ্ছে গিয়ে করে দিবেন। তো আমি এখন একটু বিরতি নিচ্ছি। তো উইদিন 5 মিনিটের মধ্যেই আমরা হচ্ছে গিয়ে আমাদের এই সেম লিঙ্কেই আবার জয়েন করবেন। সেম লিঙ্কেই আমরা হচ্ছে আপনাদের ক্লাস নতুন অংশটা আমরা শুরু করব। নতুন অংশ যেটা হচ্ছে রেওয়া মিলের পার্টটা আমরা শুরু করব। থ্যাংক ইউ।